আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম যে শেয়ারিং এর জন্য যে আমার জ্যাকপ্যাকের সাথে যে শেয়ারিং এর অপশনটি এসেছিল সেই অপশনের মাধ্যমে আমরা ফাইল শেয়ার কিভাবে করতে পারি, শেয়ার বাটন অ্যাড করতে পারি কিভাবে। এবং এর থেকেও আরও একটি জনপ্রিয় অ্যাডের জন্য একটি রয়েছে, সেটি হচ্ছে অ্যাড দিস। এবং এটি অনেক জনপ্রিয় এবং আমরা এখানে স্ক্রিনশটের মধ্যে এটি দেখতেই পাচ্ছি। তো আমি যাই হোক, এরকম বলতে চাইলে এরকম হাজার হাজার রয়েছে এবং এটি দিয়ে আমার হাজার হাজার টিউটোরিয়াল বানানো যাবে। তো আমি এত কিছু দেখাতে চাচ্ছি না, কারণ আপনারা এটি অলরেডি আমার মনে হয় যে বুঝে গেছেন। তো প্লাগইনসের ব্যাপারগুলো নিয়ে আমি আপাতত আর কথা বলতে চাচ্ছি না। এখন আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের অ্যাড এখানের যতগুলো রয়েছে মোটামুটি সবগুলো ব্যাপার আমি কাভার করে ফেলেছি। যে পোস্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, ক্যাটাগরির জন্য কিভাবে ক্যাটাগরি, নিউ ক্যাটাগরির মধ্যে যদি আমরা যাই তাহলে নতুন ক্যাটাগরি তৈরি করতে পারবো। কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করার জন্য এখানে এটি রয়েছে। ট্যাগ, যে ট্যাগ চাইলে তৈরি করতে পারবো। মিডিয়ার আন্ডারে যে নতুন কোনো যে আমার মিডিয়া ফাইলগুলো রয়েছে এবং এটি আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো। এবং অডিও ভিডিও সব ব্যাপারগুলো দেখানো হয়েছে, পেজের মধ্যে নিয়ে কথা বলা হয়েছে। এবং এখানে যে কাজটি দেখানো হচ্ছে যে এখানে যে কমেন্ট, যে একজন লোক আপনার এখানে কমেন্ট করেছে এবং সেই কমেন্ট করার পর এখানে দেখুন আনইমপ্রুভ, যদি এটি যেহেতু আমার ইমপ্রুভ করা, সরি অ্যাপ্রুভ করা আছে, যদি আমি অ্যাপ্রুভ না করতে চাই তাহলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। একে আমি রিপ্লাই করতে পারি, কুইক এডিট করতে পারি। যে ও যেই অ্যাডটি করেছে, অপশনটি, সরি, সে যে কমেন্টটি করেছে তার কমেন্টে আমি এডিট করতে পারি, তার নামটি এডিট করতে পারি, তার ইমেল অ্যাড্রেস যেটি দিয়েছে সেটি আমি এডিট করতে পারি, তার ইউআরএল আমি এডিট করতে পারি। তো আমি অ্যাজ ইউজুয়াল যে কাজটি করে থাকি, আমার তার এডিট সব কিছু ঠিক রাখি, কারণ এটাই চেঞ্জ করা উচিত না। তো বাট অনেক স্পাম ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক অনেক হয় যে তারা তাদের আমার ব্যাকলিঙ্ক করে দিয়ে যায় তার ওয়েবসাইটের। তো সেই কাজের জন্য আমি এই ইউআরএলটি সবসময় ডিলিট করে দিই, ডিলিট করে আপডেট কমেন্ট, যে তার আর থাকলো না, ব্যাকলিঙ্ক থাকলো না আমার সাইডে। এবং এর ফলে অনেক স্পাম ইয়াগুলো থেকে রেহাই পাওয়া যায়। এবং এডিট স্পাম, যেটি যদি আমি স্পামে ডিলিট করে দিতে চাই, ট্রাস্ট একদম ডিলিট করে দিতে চাই, তাহলে আর ফিডব্যাক নিয়ে আমি পরে আসছি। এরপর হচ্ছে প্লাগইনস নিয়ে কথা বলা হয়েছে, ইউজার নিয়ে কথা বলা হয়েছে, টুলসের ব্যাপারটা যেটি, সেটি হচ্ছে যে অ্যাডভান্স টুলস। এখানে আমরা যদি চাই তাহলে আমাদের এই সাইটটি আমার অ্যাড করে রাখতে পারি। তো সেটির জন্য জাস্ট এটি ড্র্যাগ করে আপনার টুলবারের মধ্যে অ্যাড করে দিলে আপনার এই সাইটটি অ্যাড হয়ে যাবে। তো আমি যেটি দেখাতে যাচ্ছিলাম, যেটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে ইম্পোর্ট। টুলসের আন্ডারে যদি আমি ইম্পোর্টে যাই, যে ফর এক্সাম্পল আমার wordpress.com একটি ওয়েবসাইট আছে, বা wordpress.org যে ওয়েবসাইটগুলো আছে, অথবা আদার্স যে ওয়েবসাইটগুলোতে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেখান থেকে ডেটাগুলো আপনি যদি ইনস্টল করতে চান, তাহলে যেটি করতে হবে, যে এখানে ফর এক্সাম্পল যে আমি ওয়ার্ডপ্রেসের আমার আরেকটি সাইট রয়েছে, সেখান থেকে আমি ইনস্টল করতে যাচ্ছি। তো এই প্লাগইনসটি এখন আপাতত ইনস্টল করা নাই, তো আমার এই প্লাগইনসটি ইনস্টল করতে হবে। এই প্লাগইনসটি আপনি ইনস্টল করার পর যে কাজটি হবে, যে এখানে দেখুন ইম্পোর্টে যাওয়ার পর যে কাজটি হয়েছে, যে এখন আমি যেই জিনিসটি করতে চাই, এখান থেকে আমি আমার একটি ফাইল আপলোড করব। এবং সেই আপলোড ফাইলটি এখানে জাস্ট আপলোডে ক্লিক করলে হবে। আবার ধরুন আমি আমার ডাটাগুলো এক্সপোর্ট করতে চাচ্ছি, যেমন আমার এখন যেই ফাইলটি রয়েছে, ওয়েবসাইটটি রয়েছে, এইখান থেকে আমি সব ডাটাগুলো এক্সপোর্ট করতে যাচ্ছি। তো অল দিলে অল, পোস্ট দিলে যে আমি কোন পোস্ট, কোন ক্যাটাগরি, এবং এগুলো মানে ফিল্টার করতে পারি। কোন পেজ, কন্ট্যাক্ট ফর্ম, কোন কন্ট্যাক্ট ফর্ম, ফিডব্যাকস, এগুলো স্পেসিফিকভাবে যদি কোনো কাস্টম এরিয়া আপনি ডাউনলোড করতে চান সেগুলো, অথবা অল। অল দিয়ে ডাউনলোড এক্সপোর্ট ফাইল যদি আপনি ক্লিক করেন, তাহলে XML আকারে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আবার সেই ফাইলটি আপনার যে আরেকটি সাইট রয়েছে, আরেকটি সাইট বলতে আরেকটি ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে, সেখানে গিয়ে যদি আপনি ইম্পোর্ট যান, ইম্পোর্টে গিয়ে সেই ওয়ার্ডপ্রেস হোক যেটি হোক, ইম্পোর্টে গিয়ে আপনি ইম্পোর্টের মধ্যে চুজ ফাইল
এরপর যেই এক্সএমএল ফাইলটি ডাউনলোড হলো সেই এক্সএমএল ফাইলটি আপলোড করে আপলোড ফাইল দিলেই সেটি আপনার সাইডে চলে আসবে। এবং এটি কোন ফোল্ডারে, কোন ক্যাটাগরি, কোন ট্যাগ, কোন ইউজারের আন্ডারে সেটি টেক্সটগুলো, কন্টেন্টগুলো আপলোড করতে যাচ্ছেন সেটিও আপনি স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারবেন। তো এবার আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখুন যে থিমের মধ্যে যে আমরা দেখুন অ্যাজ ইউজুয়াল আমাদের যে থিম রয়েছে, যে আমাদের ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট 2012 এবং 2011 এই দুইটি থিম দেওয়া থাকে। এবং সেই 2012 এবং 2011 এই দুইটি থিম আমরা যে কোনো একটি ইউজ করতে পারি। তো এখান থেকে দেখুন ডিলিট করা যাবে। আপনি এই থিমটি লাইভ দেখতে চাইলে আপনার সাইডের মধ্যে কেমন লাগবে, এটি লাইভ দেখতে চাইলে লাইভ ক্লিক করলে আপনি এখান থেকে সেই লাইভটি দেখতে পারবেন। এই যে এখানে আপনার সাইটটি দেখতে কেমন লাগবে, এখানে লাইভ দেখাচ্ছে যে আপনার এই থিমটি এই আপনার সাইডে এমন লাগবে। তো এরপর যেটি আপনি এখান থেকে সেটি আবার কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি সেভ অ্যান্ড অ্যাক্টিভ দিলাম এবং দেখুন এবার আমার আগের থিমটি নিচে চলে আসছে, যে এটি ডিঅ্যাক্টিভেট এবং অ্যাক্টিভ করলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আমার সেই থিম, আমার এই থিমটি চলে আসছে। তো এটি হচ্ছে যে এই দুইটি বাই ডিফল্ট থাকে। এবং ইনস্টল থিমের মধ্যে ঠিক ওই প্লাগইনসের মতোই, যে আপনার ওই ফিচার নিউয়েস্ট এই জিনিসগুলো থাকবে। আপনি যদি ফিল্টার করে যেই ব্যাপারগুলো নিয়ে আপনি সার্চ করতে যাচ্ছেন, যেই টাইপের ওয়েবসাইট আপনি তৈরি করতে যাচ্ছেন সেই টাইপের থিম, এবং ফর এক্সাম্পল নিউয়েস্ট থিমগুলো কি এসছে সেগুলো যদি আপনি দেখতে চান, তো সেই নিউয়েস্ট থিমগুলো যে এখানে দেখুন যে এই থিমগুলো রয়েছে। তো এটি ফর এক্সাম্পল আপনি এটি ইনস্টল করতে যাচ্ছেন, তাহলে যে সিম্পলি এখানে ইনস্টল নাও দিলে এটি ইনস্টল হয়ে যাবে। আবার ফর এক্সাম্পল এটি আপনার দেখতে, এই সাইটটি দেখতে আপনার জন্য, আপনার কাছে আপনার ওয়েবসাইটের জন্য কেমন লাগবে এটি যদি আপনি দেখতে চান, তাহলে এখানে প্রিভিউয়ের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার সাইটের মধ্যে বর্তমানে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো দিয়ে সে আপনাকে লাইভ প্রিভিউ এখানে দেখাবে। তো এখানে দেখুন যে আমার থিম প্রিভিউ, যে এখানে আমার থিমটা, এই থিমটা যদি আমি ইনস্টল করি তাহলে আমার কেমন লাগবে। তো এরকমভাবে আমরা এখান থেকে সার্চ দিয়ে চাইলে আরও নতুন থিম ইনস্টল করতে পারি। বাট আমি চাচ্ছি না নতুন থিম ইনস্টল করার জন্য, আমি চাচ্ছি নতুন একটি থিম আপলোড করার জন্য। তো আপলোডের মধ্যে এখানে গিয়ে ঠিক আমরা যেভাবে প্লাগইনস আপলোড করেছি ঠিক সেভাবেই আমি এখানে আমার থিম আপলোড করব। তো চুজ, এবং এখানে আমার কোনো থিম কি অলরেডি আছে দেখতে হবে। এটা মেবি ওকে। তো এটি আমি ইনস্টল করলাম, ইনস্টল নাও। এবং ইনস্টল হওয়ার পর এখানে আপনার কাছে তিনটি অপশন আসছে, যে লাইভ প্রিভিউ, অ্যাক্টিভ এবং রিটার্ন টু থিম, যে কেমন লাগবে। তো অ্যাক্টিভের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার ওই 2011 এবং 2012 নিচে চলে আসছে এবং এটি আমার লাইভ প্রিভিউ দেখাচ্ছে। এবং আমি এখন যদি এটি দেখতে চাই, যে আমার দেখি, চলুন আমার ওয়েবসাইটটি দেখতে কেমন লাগছে। যে এখানে দেখুন যে এই হচ্ছে আমার হোম, আওয়ার অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, আমার এই দিক দিয়ে সাইডবার ডেটাগুলো এখানে শো করছে। তো এখানে আমার কন্টাক্ট আস পেজ। তো এই হচ্ছে আমার থিম। এভাবে আমরা থিম ইনস্টল করে থাকি। এবং স্বভাবতই থিমের অনেক অপশন থাকে, যেমন এই যে এখানে দেখুন থিম অপশন রয়েছে এবং আদার্স অপশন থাকে। সেই অপশনগুলোর মাধ্যমে আমরা সেই থিমের অপশনগুলো চেঞ্জ করে থাকি। এবং আমি যদি আবার আমার পূর্বের অ্যাক্টিভ, ফর এক্সাম্পল আমি যেই ব্যাপারটি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে
যে এখানে ধরুন আপনার কোনো সময় কোনো ওয়েবসাইটে কোনো কাজ করার সময় যে নতুন থিম অ্যাক্টিভ করলেন অথবা নতুন প্লাগইনস অ্যাক্টিভ করলেন, অ্যাক্টিভ করার পর দেখলেন যে আপনার এই সাইট কাজ করছে না। এখন আপনি আপনার ওয়েবসাইটেও ঢুকতে পারছেন না, ব্যাক এন্ডেও যেতে পারছেন না। তখন আপনারা বা আমাদের যে কাজগুলো করা উচিত সেটা হচ্ছে যে আমরা ফাইলজিলাতে ফাইলজিলা দিয়ে যে আমরা এফটিপি অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, সেই ফাইলজিলার মাধ্যমে, সেই এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্টেড হব, আমার ব্যাকএন্ডের সাথে কানেক্টেড হব। এবং সেই ব্যাকএন্ডে যেমন এই ফ্রি বাংলা টিউটোরিয়ালের ভেতর আমি আমার ফাইলগুলো রেখেছিলাম, সেই ফ্রি বাংলা টিউটোরিয়ালে আমার যদি যেহেতু আমি এখন বুঝতে পারছি যে আমি আমার নতুন থিমটা ইনস্টল করেছি, নতুন থিম ইনস্টল করার পর আমার এই প্রবলেমটা শুরু হয়েছে, এখন এরর দেখাচ্ছে। তো উম, সেইটি যদি এটি হয়ে থাকে তার মানে আমি জানি যে আমার নতুন থিমের মধ্যে প্রবলেম। তাহলে আমি যেটি করব যে আমরা আগেই বলেছিলাম যে আমার অন্য ফাইলগুলো সিম্পলি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইল, কিন্তু কন্টেন্ট এটির ভেতরে আমি নতুন যেগুলো অ্যাড করি, যেমন আমার আপলোড, আপগ্রেড, যদি কোনো আপডেট অ্যাভেলেবল থাকে তাহলে সেই আপডেটগুলো এখানে থাকে, আপনার আপলোড করা ফাইল থাকে, এবং আপনার থিমগুলো থাকে থিম ফোল্ডারে, প্লাগইনসগুলো থাকে প্লাগইনস ফোল্ডারে। যেমন এখন আমার যতটা সম্ভব একটি, দুইটি, তিনটি, চারটি প্লাগইনস রয়েছে। তো আমার কোনো প্লাগইনসের প্রবলেম থাকে, এখান থেকে সিম্পলি আপনি সেই প্লাগইনসটি ডিলিট করে দিলেন, তাহলে আপনার সাইট ওকে হয়ে যাবে। যেমন আমার এখন এই থিমের মধ্যে প্রবলেম, তো এই থিমের মধ্যে যেহেতু প্রবলেম, তাহলে আমি ফোনিক্স এই থিমে প্রবলেম ছিল, তাহলে সিম্পলি আমি এই থিমটি রিমুভ করে দিলাম। তো এখানে দেখুন আমি সবগুলো ফাইল, ওই ফোল্ডারটি আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন আমার অনলি 2012 এবং 2011 এই দুটি থিম রয়েছে। তো এবার যদি আমার সাইটটিকে রিলোড দেই, আমার সাইট আবার ব্যাক করেছে। এবং আমার সাইডে যদি যাই তাহলে এখানে দেখুন যে আমার অটোমেটিক্যালি যে 2011 নামে যে থিমটি রয়েছে সেই থিমটি অটোমেটিকে ব্যাক করেছে এবং অটোমেটিকে চলে গেছে। তো সেই জন্যে আমার অনেক সময় আমি যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে যখন আমি নতুন একটি থিম আপলোড করি বা ডাউনলোড প্লাগইনস আপলোড করি, তার আগে আমার ফাইলের ব্যাকআপটা নিয়ে নিই। কারণ ওই ফাইলটি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেই জন্য ঝামেলা হতে পারে, সেই জন্যে আমি এই কাজটি করে থাকি। এবং আমার এরকম একটা থিম চুজ করা উচিত, এবং একটি সাইট বানানোর পূর্বে আমাদের প্রথমে এই কাজটি করা উচিত যে প্রথমে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাথে যে আমরা যেই থিমটি পাচ্ছি, যে দেখুন এখন আমার ওই যেই থিমটি ইনস্টল করেছিলাম সেই থিমটি কিন্তু এখন আর নেই, এখন আমার 2011 থিমটি রয়েছে। তো যখন আমরা একটি সাইট নিয়ে কাজ করি তখন আমরা আমাদের এই 2011 বা 2012 এই থিম দিয়ে কাজটি শুরু করে সাইটটিকে সুন্দর করে সাজিয়ে, এরপর যদি পসিবল হয়, কারণ সবসময় এটি করা পসিবল হয় না, তো সাজিয়ে তারপরে নতুন থিমটি ইনস্টল করলে যে কোনো সময় যদি আমার ওই থিমে প্রবলেম হয় তখন আমি ওই থিমটি যদি ফেলে দেই, তখন আমার আবার যদি কিছু সময়ের জন্য 1-2 দিন বা 1-2 ঘন্টার জন্য আমার সাইটটিকে শুধুমাত্র এই 2011 বা 2012 থিম দিয়েই চালাতে হয়, তখন আমার নতুন করে কাজ করতে হচ্ছে না, একবারই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটি আসলে অতটা দরকার পড়ে না এবং দুবার কেউ কষ্ট করতে চায়ও না, এবং এক এক থিমের আউটলুকিং এক এক রকম, তো সেই জন্য সেটি হয় না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা একটি থিমকে নিয়ে আরও কিভাবে কাজ করা যায় সেই কাজগুলো দেখব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।